আজকে আমরা আলোচনা করব সংঘর্ষ বা কলিশন। ওয়ার্ক পাওয়ার এনার্জির আলোচনাগুলো আগে হয়ে গেছে, এটা ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারই আছে। সংঘর্ষ বা কলিশন, সংঘর্ষ বলতে কি বোঝায়? খুব সিম্পল কথা, যে সংঘর্ষ বলতে বোঝায় ধাক্কা, মানে একটা বস্তু আরেকটা বস্তুর সঙ্গে ধাক্কা খাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে কলিশন। তো কলিশন যে ঘটনা ঘটছে তাতে কোন কোন রাশিগুলো সংরক্ষিত হয় তার উপর ভিত্তি করে এই কলিশনকে দুভাগে ভাগ করা যায়। আবার বলি, যে কোনো দুটো বস্তু তারা গতিশীল হতে পারে, স্থির হতে পারে, তাদের মধ্যে ধাক্কা খাওয়া, মানে এরা পরস্পর সাপোজ একই দিকে যাচ্ছিল, অথবা এটাও হতে পারে যে এই বস্তুটা একটা যাচ্ছিল, পেছন পেছন আরেকটা বস্তু যাচ্ছিল। যদি পেছনের বস্তুটার বেগ বেশি হয় তাহলে ও গিয়ে সামনের বস্তুটাকে গিয়ে ধাক্কা মারবে, এটা হচ্ছে কলিশন। আর যদি পরস্পরের দিকে অগ্রসর হয় তাহলেও তারা পরস্পরকে ধাক্কা মারবে, সেটাও হচ্ছে কলিশন। তো মনে রাখবে, কলিশন যেমনই হোক না কেন, যে কোনো টাইপের কলিশন হোক না কেন, ভরবেগ এই রাশিটা সবসময় সংরক্ষিত থাকে। ভরবেগ কোনো ক্ষেত্রে কিন্তু নষ্ট হবে না। ভরবেগের সংরক্ষণ সূত্র অলরেডি আমরা পড়েছি, মোমেন্টাম ইজ অলওয়েজ কনজার্ভড ইন এনি টাইপ অফ কলিশন। কিন্তু গতিশক্তি, কাইনেটিক এনার্জি ইজ নট কনজার্ভড ইন অল কেসেস। সবার ক্ষেত্রে কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয় না। এই গতিশক্তি সংরক্ষিত হবে কি হবে না তার উপর ভিত্তি করে সংঘর্ষকে দুভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, বা বলা হয় ইলাস্টিক কলিশন। আরেকটাকে ভাগ করা যায়, সেটাকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ, অথবা বলা হয় ইনইলাস্টিক কলিশন। ঠিক আছে, তাহলে মেইনলি কলিশনকে দুভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটাকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। কখন সংঘর্ষকে স্থিতিস্থাপক বলবো আর কখন অস্থিতিস্থাপক বলবো, তো দুটো জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। রাইট? তো মনে রাখবে, মোমেন্টাম ইজ কনজার্ভড ইন বোথ টাইপ অফ কলিশনস, আর কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভড ইন কেস অফ ইলাস্টিক কলিশন বাট ইজ নট কনজার্ভড ইন কেস অফ ইনইলাস্টিক কলিশন। অর্থাৎ গতিশক্তি স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ধ্রুবক হলেও গতিশক্তি কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ধ্রুবক নয়। তাহলে আমরা গতিশক্তি দিয়ে কিন্তু আমরা এই সংঘর্ষগুলোকে সংজ্ঞায়িত করব বা ডিফাইন করব। তাহলে কি বলবো? যদি স্থিতিস্থাপক সংঘর্ষ জানতে চাই, তাহলে আমরা বলবো যে ধরনের সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি উভয়ই সংরক্ষিত হয় তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলবো? যে সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হয়, মোমেন্টাম ইজ কনজার্ভড বাট কাইনেটিক এনার্জি ইজ নট কনজার্ভড, কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয় না, তাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এবার বলে রাখি, এই পৃথিবীতে যত সংঘর্ষ হচ্ছে 99% হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ দুটো বস্তুর মধ্যে যখন সংঘাত হয়, কিছু না কিছু পরিমাণ শক্তি কিন্তু বিনষ্ট হয়। সে তুমি এমনি ভেবে দেখো না কেন, একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তুর এইভাবে ধাক্কা লাগলো, ধাক্কা লাগলে কি হয়? সাধারণত একটা শব্দ হয়। এই ধরনের একটা বোর্ড আমার হাত দিয়ে ধাক্কা মারলো, একটা শব্দ পেলাম না? তার মানে কি? কিছু পরিমাণ গতিশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। দুটো বস্তু ধাক্কা মারলে গরম হয়ে যায়, তার মানে কিছু পরিমাণ গতিশক্তি তাপ শক্তিতে কনভার্ট হয়। মানে কিছু না কিছু পরিমাণ গতিশক্তি কিন্তু বিনষ্ট হয়েই থাকে ইন জেনারেল ইন মোস্ট টাইপ অফ কলিশন। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ কোনগুলো? বাস্তবে স্থিতিস্থাপক সংঘর্ষ হতে পারে না, মানে কোনো সংঘর্ষ হলো কিন্তু গতিশক্তি পরিবর্তিত হলো না, ইন জেনারেল হয় না। তবে হ্যাঁ, ওই অ্যাটমিক কেসে, মানে প্রোটনের সঙ্গে প্রোটনের সংঘর্ষ বা ইলেকট্রনের সংঘর্ষ, ওই সংঘর্ষগুলোকে প্রায় স্থিতিস্থাপক ধরে নেওয়া হয়। তাও বলে রাখি 98% স্থিতিস্থাপক এইভাবে ধরা হয়। তাহলে তুমি বলতে পারো যে স্থিতিস্থাপক সংঘর্ষ এটা মোস্টলি একটা থিওরিটিক্যাল কেস, বাস্তবিক ঘটনার সঙ্গে স্থিতিস্থাপক সংঘর্ষ ম্যাচ করে। যাই হোক, আমরা ডিটেলস আলোচনা করবো স্থিতিস্থাপক সংঘর্ষ, কারণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমার সুবিধাটা কোথায়? এই দুটো রাশি ধ্রুবক,
এই দুটো রাশির ধ্রুবক ধরে আমার ক্যালকুলেশন করা অনেকটা সোজা। আচ্ছা, আরেকটা টাইপের সংঘর্ষের কথা বলে দিই, যেটাকে বলা হয় সম্পূর্ণ স্থিতিস্থাপক, বা শুধুমাত্র বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক। ইংলিশে বলা হয় পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, অথবা শর্টে বলা হয় প্লাস্টিক কলিশন। পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, পারফেক্টলি ইনইলাস্টিক বা পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ বলতে কি বোঝায়? এটা একটা স্পেশাল টাইপের সংঘর্ষ। কিরকম? ধরে নাও দুটো বস্তুর মধ্যে সংঘাত হলো। এই মনে করো একটা বস্তু যাচ্ছিল, এইদিকে আরেকটা বস্তু যাচ্ছিল, আমি ধরে নিলাম এটার বেগ u1, এটার বেগ u2। যদি u1 গ্রেটার দ্যান u2 হয়, মানে পেছনের বস্তুটার বেগ যদি বেশি হয়, তাহলে কোনো না কোনো সময় এটা সামনের বস্তুটাকে আঘাত করবেই। এবং ধরে নাও আঘাত করার পর বস্তু দুটো পরস্পর জুড়ে গেল, মানে একসঙ্গে চলতে থাকে, ঠিক আছে, মানে বোথ আর মুভিং উইথ সেম ভেলোসিটি। এই ঘটনাটা যদি ঘটে, তাহলে সেক্ষেত্রে সেই সংঘর্ষকে আমরা পূর্ণ স্থিতিস্থাপক নয়, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। তাহলে সেই ধরনের সংঘর্ষকে আমরা বলবো পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। হচ্ছে বেশ। আচ্ছা, সংঘর্ষের শ্রেণী বিভাগ হয়ে গেল, ক্লাসিফিকেশন হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা একটা ডিটেলস ক্যালকুলেশন আলোচনা করব, যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে কি কি ঘটনা ঘটতে পারে। আমরা মোটামুটি এই ব্যাপারটা আলোচনা করব, ঠিক আছে। আমরা আলোচনা করতে যাচ্ছি দুটি বস্তু কণার মধ্যে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। একমাত্রিক মানে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ইলাস্টিক কলিশন। আমাদের সিলেবাসে শুধুমাত্র ওয়ান ডাইমেনশনাল ইলাস্টিক কলিশনই আছে। ইনইলাস্টিক কলিশন সম্পর্কে বেশি ডিটেইলস আলোচনা আমাদের সিলেবাসে নেই। আচ্ছা, ওয়ান ডাইমেনশনাল ইলাস্টিক কলিশন মানে কি বলতে চাইছে? দ্য পার্টিকেল উইল মুভ অ্যালং আ পার্টিকুলার ডিরেকশন, মানে কোনো একটা নির্দিষ্ট দিকেই বস্তুগুলো গতিশীল হবে। যেমন মনে করো, আমি একটু ছবি দিয়ে বলি, সাপোজ m1 ভর বিশিষ্ট একটা বস্তু u1 বেগে যাচ্ছিল, আর তার সামনে m2 ভর বিশিষ্ট একটা বস্তু u2 বেগে যাচ্ছিল। এবার যদি u1 গ্রেটার দ্যান u2 হয়, একটু আগে বলছিলাম, তাহলে কোনো না কোনো মুহূর্তে এদের দুজনের মধ্যে সংঘর্ষ হবে। সাপোজ এই খানটায় দুটোর মধ্যে কলিশন হলো, মানে এই অংশটাই দুজনের মধ্যে কলিশন হলো। এবার যেই কলিশন হলো, দেখা গেল যে m1 ভরের বস্তুটা যেটা u1 বেগে যাচ্ছিল, সাপোজ সেটার বেগ হয়ে গেল v1, এক্সপেক্টেড বেগ চেঞ্জ হবে, আর m2 ভরের যে বস্তুটা আছে তার বেগ হয়ে গেল v। এবং অবভিয়াসলি এক্ষেত্রে মনে রাখতে হবে v2 মাস্ট বি গ্রেটার দ্যান v1, তা না হলে এটা পারফেক্টলি ইনইলাস্টিক অর্থাৎ পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়ে যাবে, তাই না? দুটো একসঙ্গে জুড়ে যাবে, তাহলে v2 মাস্ট বি গ্রেটার দ্যান। আচ্ছা, এই ঘটনাটা ঘটেছে। তো সংঘর্ষের পূর্বে তোমার বেগ জানা ছিল, সাপোজ u1 u2 ইজ নোন টু ইউ, বাট ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট v1 and v2, মানে কলিশনের পর বস্তু দুটোর বেগ কত হবে ডিপেন্ডিং অন দ্য মাসেস অফ দ্য পার্টিকেল, সেটা আমরা আলোচনা করে বা ক্যালকুলেশন করে বের করতে চাইছি। সমস্যা বোঝা গেছে যে আমরা কি করতে চাইছি? ওয়ান ডাইমেনশনাল ইলাস্টিক কলিশন। দেখে নাও তুমি গোটা বস্তুটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে গতিশীল, আইদার তুমি ভাবতে পারো ইট ইজ মুভিং অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস, ঠিক আছে। দুটো বস্তু m1 m2 ভর সম্পন্ন u1 এবং u2 বেগে একই অভিমুখে গতিশীল ছিল, u1 ইজ গ্রেটার দ্যান u2, তাহলে ক্ষেত্রে কি হবে? কোথাও না কোথাও বস্তু দুটোর মধ্যে পরস্পর সংঘাত হবে। সাপোজ আমি যে দাগটা টেনে দিয়েছি, সেই দাগের ওপর কোনো বিন্দুতে বস্তু দুটোর মধ্যে সংঘাত হয়েছে। দাগের বাঁ দিকটা হচ্ছে বিফোর কলিশন, দাগের ডান দিকটা হচ্ছে আফটার কলিশন। আচ্ছা, যেই কলিশন হলো, কলিশন হওয়ার পর কি হয়? সাধারণত বেগ পরিবর্তন হয়েই থাকে। তো আমি ধরে নিলাম বেগটা পরিবর্তিত হয়েছে, যেটার u1 বেগ ছিল সেটার বেগ হয়েছে v1, যেটার u2 বেগ ছিল সেটার বেগ হয়ে গেছে v2। অবভিয়াসলি এখানে v2 গ্রেটার দেন v1, আদারওয়াইজ ইট উইল বি পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। তো আমরা চাইছি কি, আমাদের উদ্দেশ্য যে v1 আর v2টাকে m1 m2 u1 u2 এই টার্মে বের করতে, ঠিক আছে। দেখো কিভাবে বের করব। আমার কাছে দুটো অস্ত্র আছে। কি অস্ত্র আছে? একটা হচ্ছে মোমেন্টাম কনজারভেশন আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি কনজারভেশন। কারণ আমরা
জানি যেহেতু এটা ইলাস্টিক কলিশন, তাহলে মোমেন্টাম মাস্ট বি কনজার্ভ, আর এটা কি কাইনেটিক এনার্জি মাস্ট বি কনজার্ভ। আচ্ছা, ক্যালকুলেশন কিন্তু একটু বড় হবে। প্রথমে আলোচনা করা যায় মোমেন্টাম কনজারভেশন। তাহলে আমি যদি প্রথমে মোমেন্টাম কনজারভেশন নিই, ভরবেগ সংরক্ষণ সূত্র, তো প্রথমে সংঘাতের পূর্বে ভরবেগ কত? m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। আশা করছি আপত্তি নেই। m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। m1 গুলোকে একদিকে নিয়ে এলাম, তাহলে u1 মাইনাস v1 মাস্ট বি ইকুয়াল টু m2, দেখো এইদিকে পড়ে থাকছে v2 মাইনাস u2। সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম থেকে আমি এই কনসেপ্টটা পেলাম। আচ্ছা, এবার চলে যাব কনজারভেশন অফ কাইনেটিক এনার্জি। সংঘাতের পূর্বে মোট গতি শক্তি হাফ m1 u1 স্কয়ার হাফ m2 u2 স্কয়ার, আর সংঘাতের পর মোট গতি শক্তি হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এটা বুঝতে না পারার কিছু নেই, আশা করছি বুঝতে পারা গেছে। গতি শক্তির সংরক্ষণ হয়েছে। তাহলে প্রথমে আমি বোথ সাইড থেকে হাফটাকে বাদ দিয়ে দিতে পারি, তাই না? সম্পূর্ণতেই হাফ ছিল। আবার আমি m1টাকে একদিকে করলাম, তাহলে পড়ে থাকছে দেখো m1 u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, আর m2 পড়ে থাকছে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। এটা খুব সিম্পল ক্যালকুলেশন। একবার মোমেন্টাম কনজারভেশন করেছি, একটা ইকুয়েশন পেয়েছি, একবার কাইনেটিক এনার্জি কনজারভেশন করেছি, আমি আরেকটা ইকুয়েশন পেয়েছি। এখন যদি আমি 2কে 1 দিয়ে ভাগ করে দিই, if 2 is divided by 1, দেখো পড়ে থাকছে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, আর নিচে পড়ে থাকছে u1 মাইনাস v1, আর এদিকে পড়ে থাকছে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার, আর এদিকে পড়ে থাকছে v2 মাইনাস u2। তাহলে খেয়াল করে দেখো, উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে a মাইনাস b, এখানেও a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে a মাইনাস b। তাহলে আমি লিখতে পারি এটা পড়ে থাকবে a প্লাস b, এটাও পড়ে থাকবে a প্লাস b, তাই না? a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে সেক্ষেত্রে a প্লাস b পড়ে থাকবে। আচ্ছা, আমি কি চাইছি v1 আর v2 বের করতে, তাহলে যে কোনো একটাকে এলিমিনেট করতে হবে। আমি ধরলাম প্রথমে v2টাকে বের করে নিচ্ছি। দেখো v2 ইকুয়াল টু পড়ে থাকছে u1 প্লাস v1 মাইনাস u2। দেখো কি হলো? তাহলে v2 এর মানটা যদি বসিয়ে দিই, আমি v1 এর মান পেয়ে যাব। তাহলে v2 ইকুয়াল টু হলো u1 প্লাস v1 মাইনাস u2। আমি কি করব? এই v2 এর মানটা ইকুয়েশন নাম্বার 1 এ বসিয়ে দেব। যদি ইকুয়েশন নাম্বার 1 এ বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমি v1 সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাব। দেখা যায়। তাহলে আমি কি করলাম? 3 আর 1 এই দুটোকে ব্যবহার করলাম, বা বলতে পারি 3 নম্বর সমীকরণ থেকে v2 এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এটা প্লেস v2 ইন ইকুয়েশন নাম্বার 1। তাহলে ইকুয়েশন নাম্বার 1 থেকে পড়ে থাকছে, দেখো পড়ে থাকছে m1 u1, এটা ভেঙে দিচ্ছি, m1 v1 m2। আচ্ছা, v2 এর মান হচ্ছে u1 প্লাস v1 মাইনাস u2, এটা হচ্ছে v2। আচ্ছা, মাইনাস একটা u2 ছিল, এই যে এটা, ওটা আমি এখানে লিখলাম, ঠিক আছে? তাহলে ডান দিকটা ভেঙে দিই, আমার পড়ে থাকছে দেখো m2 u1 প্লাস m2 v1 মাইনাস 2 m2 u2। আশা করছি আপত্তি নেই। দুটো u2 আছে, তাহলে 2 u2 হয়ে গেছে, 2 u2 কে m2 দিয়ে গুণ, তাহলে পড়ে থাকছে 2 m2 u2। আচ্ছা, এবার আমি কি করব? v1 এর টার্মগুলোকে একদিকে করার চেষ্টা করব। v1 এর দুটো টার্ম আছে, তাহলে v1 এর টার্মটাকে আমি ওই দিকে নিয়ে যাচ্ছি। তাহলে আমার পড়ে থাকছে ডান দিকে, দেখো পড়ে থাকছে m1 প্লাস m2 ইনটু v1। আশা করছি আপত্তি নেই। ডান দিকে ছিল m2 v1, এটাকে ওই দিকে নিয়ে গেলাম। ও আচ্ছা, এটা m2 হলো, হ্যাঁ ঠিকই আছে। তাহলে m1 প্লাস m2 ইনটু v1, বাকি টার্মগুলো তুমি ডান দিকে বলবে, বাঁ দিকে বলবে। আচ্ছা, এখানে একটা u1 এর টার্ম, এখানে একটা u1 এর টার্ম, তাহলে এটা পড়ে থাকছে দেখো m1 মাইনাস m2 ইনটু u1, আর মাইনাসটা প্লাস হয়ে গেল 2 m2 u2। আমার মনে হয় ঠিকঠাকই করেছি। ক্যালকুলেশন তোমরা একবার দেখে নেবে। তাহলে আমার v1 এর মান কিন্তু দেখো পেয়ে যাবে। কি পাচ্ছি? v1 সমান আমি পেয়ে যাচ্ছি ভেলোসিটি অফ দ্য ফার্স্ট পার্টিকেল আফটার কলিশন m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2
প্লাস m2 ইনটু u। ইকুয়েশন নাম্বার 4। দেখো সংঘাতের পর প্রথম বস্তুর বেগের মান আমি বের করি। আচ্ছা, এবার দ্বিতীয় বস্তুর বেগ নির্ণয় করতে হবে। এবার দ্বিতীয় বস্তুর বেগ কি, v1 এর মানটা যদি অন্য কোনো সমীকরণে বসিয়ে দিই আমার পেয়ে যাবার কথা, কিন্তু এত বড় ক্যালকুলেশন আর করার দরকার নেই। আমি যথেষ্ট একটা বড় ক্যালকুলেশন করেছি। কলিশনটা সবটাই এরকম ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনগুলো বলে রাখছি, তোমাকে কিন্তু খাতায় লিখে করতে হবে, তা নাহলে কিন্তু করে উঠতে পারবে না। আচ্ছা যাই হোক, আমি এবার v2টা বার করছি। তো v2টা বের করার জন্য তোমাকে আর ক্যালকুলেশন করার দরকার নেই। একটু খেয়াল করো, আমি এই এক্সপ্রেশনটা পেয়েছি v1 এর, তাহলে v2 পেতে গেলে কি করতে হবে, 1 এর জায়গায় 2 লিখতে হবে। তাহলে 1 এর জায়গায় যদি ডান দিকে সব জায়গায় 2 লিখে দিই, 1 এর জায়গায় 2 আর 2 এর জায়গায় 1, তাহলেই কিন্তু আমি v2 পেয়ে যাব। সুতরাং v2 এর জন্য আলাদা করে ক্যালকুলেশন দরকার নেই। দেখে নাও v2 কি পাচ্ছি। অতএব বা অনুরূপে v2 ইকুয়াল টু m1 মাইনাস m2, তাহলে এটা হয়ে যাবে m2 মাইনাস m2। যেটা m1 প্লাস m2, তাহলে m2 প্লাস m1। আচ্ছা, m2 প্লাস m1 মানেই হচ্ছে m1 প্লাস m2, তাই না? 1 প্লাস 2 মানে 2 প্লাস 1, তাহলে নিচেরটা m1 প্লাস m2 লিখব। এটা ছিল u1, এটা হয়ে গেল u2 প্লাস 2m1 হয়ে গেল ডিভাইডেড বাই আবার তোমার m2 প্লাস m1। এবার m2 প্লাস m1 মানে m1 প্লাস m2। আচ্ছা, এটা ছিল u2, তাহলে এটা হয়ে যাবে u1। তাহলে এই হয়ে গেল তোমার v1 এবং v2। দেখো ক্যালকুলেশনের মাধ্যমে আমি সংঘাতের পর বস্তু দুটির বেগ কত হবে সেই সম্পর্কে আমি ক্যালকুলেশন করে দিয়েছি। এবার তোমাকে একটু আলোচনা করতে হবে, বুঝলে? বেশ, এবার একটু আলোচনা করা যাক যে কখন কেমন হবে। আমি কেসগুলোকে একটু চেঞ্জ করে দিই। যেমন মনে করো ফার্স্ট যে কেসটা নিয়ে আলোচনা করব, কেস 1। আমি ধরে নিচ্ছি বস্তু দুটির ভর সমান, মাস of both the particles are same। তাহলে তুমি বলতে পারো সমভরের দুটি বস্তুর যদি স্থিতিস্থাপক সংঘাত হয় তাহলে কি হবে। দেখো যদি m1 সমান m2 বসাই, তাহলে ফার্স্ট টার্মটা 0, এখানেও ফার্স্ট টার্মটা 0, তাহলে কি পড়ে থাকছে আগে দেখা যাক। তাহলে v1 সমান পড়ে থাকছে, আচ্ছা আমি সব 2 এর জায়গায় 1 বসাবো, ঠিক করে নাও। তাহলে 2m2 এর জায়গায় হয়ে গেল 2m1, নিচে হয়ে গেল m1 প্লাস m1, আর 2টা হয়ে গেল 1 u1। এবার দেখো উপরেও 2m1 নিচেও 2m1, তাহলে অ্যাকচুয়ালি কি করে থাকলো v1 ইকুয়াল টু u1, সরি এটা তো u2 ছিল, এটা 1 ভেলোসিটিটা তোমার একই ব্যাপার থাকবে। আমি m1 টাকে খালি চেঞ্জ করছি। আচ্ছা, একই রকম ভাবে যদি v2টা বার করো, তাহলে এটা পড়ে থাকছে v2, এই টার্মটা 0, এই দুটো দেখো কেটে যাচ্ছে 2m1, আর m2 এর জায়গায় m1 বসালাম, m1 প্লাস m1, আর u1টা u1 থাকলো, তাহলে পড়ে থাকছে v2 ইকুয়াল টু। তাহলে অ্যাকচুয়ালি তুমি কি পেলে, v1 সমান হয়ে গেল u2 আর v2 সমান হয়ে গেল u1। একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি এভাবে ভাবতাম যে এই u1 বেগে যাচ্ছে m1, আরেকটা বস্তু u2 বেগে যাচ্ছে, এদের মধ্যে সংঘাত হলো, v1 সমান কত পেয়েছি, v1 সমান পেয়েছি u2, তাহলে এই u2 বেগে যেতে শুরু করলো আর এ u1 বেগে যেতে শুরু করলো। তাই পেলাম তো, v1 এর জায়গায় বসালাম u2 আর v2 এর জায়গায় বসালাম u1। মানে কি, মানে হচ্ছে দেখো m1 আগে u1 বেগে যাচ্ছিল, m1 পরে u2 বেগে যাচ্ছে, আর m2 আগে u2 বেগে যাচ্ছিল, আর সংঘাতের পর u1 বেগে যাচ্ছে। তার মানে এটা ঘটছে না যে তাদের মধ্যে বেগটা ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের মধ্যে বেগ বিনিময় ঘটছে। মানে প্রথম বস্তু যে বেগ নিয়ে যাচ্ছিল সংঘাতের আগে, সংঘাতের পর দ্বিতীয় বস্তুর বেগ নিয়ে চলতে শুরু করছে, আর দ্বিতীয় বস্তু সংঘাতের আগে যে বেগ নিয়ে যাচ্ছিল সংঘাতের পর কি হচ্ছে, প্রথম বস্তুর বেগ নিয়ে চলতে শুরু করছে। তার মানে আমি বলতে পারি দুটো সমভরের বস্তু যদি একই ডিরেকশনে স্থিতিস্থাপক সংঘাত হয়, তাহলে তারা সংঘাতের পর বেগ বিনিময় করে, they interchanges their velocity after elastic collision if they are of same mass। তাদের মাস যদি সেম হয় তাহলে এই ঘটনাটা। এবং পরীক্ষায় কিন্তু তোমাকে এইটা ধরে প্রশ্ন দেবে, দেখাও যে স্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে বা দুটি সমভরের বস্তুর স্থিতিস্থাপক সংঘাত হলে সংঘাতের পর তারা বেগ বিনিময় করে। বুঝে গেছে?
বেশ, এবার আমরা কেস 2 তে চলে যাচ্ছি। আমি উপরটাই মুছছি, নিচেরটা মুছছি না, কারণ নিচের ক্যালকুলেশনটা আমার লাগবে, নিচের পার্টটা আমার লাগবে। আচ্ছা, কেস 2 তে চলে যাই। আচ্ছা, কেস 2 তে প্রথমেই বলে দিচ্ছি যে দ্বিতীয় বস্তুটি স্থির। ঠিক আছে, প্রথমেই বলে দিচ্ছে দ্বিতীয় বস্তুটি স্থির। তাহলে দ্বিতীয় বস্তুটা স্থির মানে কি? এইটা 0, u2টা 0 আর এইটা 0, মানে বলতে চাইছে দ্বিতীয় বস্তুটা রেস্টে আছে। তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? দেখো v1 আর v2 টা চেঞ্জ হয়ে যাবে। প্রথমেই বের করে নেওয়া যায় v1 কত হবে আর v2 কত হবে। v1 এর একটা টার্ম থাকবে, এই টার্মটা 0, তাহলে তোমার পরে থাকছে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু u1, আর v2 ইকুয়াল টু থাকছে 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু u1। ঠিক আছে, তাহলে এই v1 v2 নিয়ে আমি আর আলোচনা করব না, আমি যা আলোচনা করব এইটা নিয়ে, মানে আমার এই কেসটা মেন হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আলোচনায় চলে আসুন। আচ্ছা, এবার এটার কিছু সাব কেস আলোচনা করব। মানে 2 এর a, মানে এটা তোমার থাকবে, তার সঙ্গে আমি আরেকটা কেস দিয়ে দিচ্ছি। কি বলছি? প্রথমেই বলছি এবার যদি m1 সমান m2, মানে দুটো কন্ডিশন, এই কন্ডিশনটাও থাকছে, তার সঙ্গে আরেকটা কন্ডিশন অ্যাড করব। তাহলে এবার এই এক্সপ্রেশনে মান বসিয়ে দিতে হবে। দেখা যাক v1 কত আসছে। v1 কত আসছে? m1 সমান m2 করে দিলে এটা 0 হয়ে যাচ্ছে, আর v2 সমান করে থাকছে 2m। আমি এবার দুটোর জায়গায় m বসিয়ে দিচ্ছি। m1 সমান m2 সমান m ইনটু u1, তাহলে আমার করে থাকছে v2 ইকুয়াল টু u1। তার মানেটা কি? তার মানেটা আমি ছবিতে আলোচনা করি। তার মানেটা হচ্ছে এরকম, যে যদি দুটো বস্তু এরকম হচ্ছে যে m1 বস্তুটা u1 বেগে যাচ্ছিল আর এই বস্তুটা সাপোজ রেস্টে ছিল, এর কোনো ভেলোসিটি নেই, ইজ এট রেস্ট, তাহলে কি ঘটনা ঘটবে? সংঘাতের পর প্রথম বস্তুটার বেগ 0 হয়ে যাবে। তার মানে পেছন থেকে যে বস্তুটা এসে ধাক্কা মারলো সে 0 হয়ে গেল, সে স্থির হয়ে গেল। তার মানে m1 ভরের বস্তুটা এসে স্থির হয়ে গেল, আর m2 ভরের বস্তুটা কি করবে? ওর বেগ নিয়ে চলতে থাকবে, মানে যে পেছন থেকে এসে ধাক্কা মেরেছিল তার বেগটা নিয়ে চলতে থাকবে। এটা কিন্তু খুব দেখা যায় যদি তুমি ক্যারাম বোর্ড খেলো, ক্যারাম বোর্ড খেলায় কিন্তু এই ঘটনাটা দেখতে পাওয়া যায়। মনে করো কোনো একটা গুটি আছে, তুমি স্ট্রাইকার দিয়ে ধাক্কা মারলে, দেখবে স্ট্রাইকারটা ধাক্কা মারার পর যদি দুটো সমান হয় অবশ্য মাস, স্ট্রাইকার আর গুটির যদি সেম মাস হয়, তাহলে দেখবে স্ট্রাইকারটা যেখানে গিয়ে ধাক্কা মারলো সেখানে গিয়ে থেমে যাবে, আর স্ট্রাইকারটা যে বেগে গিয়ে ধাক্কা মেরেছিল গুটিটা ঠিক সেই পরিমাণ বেগ নিয়ে অন্যদিকে ছিটকে যাবে। বুঝে গেল? তাহলে একটা বস্তু যদি স্থির হয়, মানে সামনের বস্তুটা, আর তারা যদি সমভরের হয়, তাহলে কি হচ্ছে? যে পেছন থেকে এসে ধাক্কা মারবে সে রেস্টে চলে আসবে, আর যে রেস্টে ছিল সে পেছনের যে ধাক্কা মারলো তার বেগ নিয়ে গতিশীল হবে। খুব সিম্পল ব্যাপার। আচ্ছা, এবার চলে এসো 2 এর বি। আবার বলছি 2 নম্বরটাকে সঙ্গে আমি আরেকটা কেস অ্যাড করছি, যে m1 ইজ গ্রেটার দেন m2, অর্থাৎ পেছন থেকে যে ধাক্কা মারছে তার মাসটা অনেক বেশি। আচ্ছা, কি হয় আগে দেখা যাক। আচ্ছা, এটা যদি হয় তার মানে হচ্ছে আমি m1 প্লাস মাইনাস m2, এটার জায়গায় m1 বসাবো, মানে m2টাকে আমি ইগনোর করব। m2 এর মানটা অনেক কম, আমি m2টাকে মনে মনে বাদ দিয়ে দেবো। যদি বাদ দেওয়া যায় তাহলে কি পড়ে থাকছে? দেখো v1, দুটো এখানে m1, এটাও m1 কেটে গেল, দেখো v1 সমান হয়ে গেল u1, তাই না? m1 মাইনাস m2 মানে m1, m1 প্লাস m2 m1, m1 m1 কেটে গেল। আচ্ছা, v2 2m1 থাকলো, আর নিচে ছিল m1 প্লাস m2, m1 প্লাস m2 এর জায়গায় কি লিখবো? m1 ইনটু u1, তাহলে পড়ে থাকছে v2 ইকুয়াল টু 2u1। তার মানে কি? তার মানে হচ্ছে সংঘাতের পর দেখো প্রথম বস্তুটার বেগটা অপরিবর্তিত থাকছে, মানে এই এরকম ভাবতে পারি m1 এর বেগ হয়ে গেছে u1, আর v2 সমান 2u1, আর দ্বিতীয় বস্তুটা 2u1 বেগে যাবে। তার মানে এমন যদি হয় যে একটা বস্তু স্থির অবস্থায় আছে, একজন পেছন থেকে এসে ধাক্কা মারলো, সাপোজ 40 কিলোমিটার পার ঘন্টা বেগে, তাহলে তাতে বা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি, মনে করো রাস্তাতে মনে করো একটা খালি ওই ড্রাম টাইপের পড়ে আছে, এইভাবে হোক, গড়ানো অবস্থায় হোক,
যেভাবেই হোক একটা ড্রাম টাইপের পড়ে আছে। আর পেছন থেকে একটা ট্রাক যথেষ্ট হেভি আর এর থেকে, মনে করে এটা এইভাবেই পড়ে আছে কোল অবস্থায়। ট্রাকটা যথেষ্ট হেভি আর এটার থেকে, তাহলে m1 ইজ গ্রেটার দেন m2। এর স্থির অবস্থায় আছে, এ সাপোজ 60 কিলোমিটার বা 80 কিলোমিটার পার ঘন্টা বেগে পেছন থেকে ট্রাকটা আসছে। এ এসে কে ধাক্কা মারলো, ধাক্কা মারার পর কি হলো, ট্রাকটার বেগ কি হবে, চেঞ্জ হয়ে যাবে ওটার সঙ্গে ধাক্কা মারার জন্য? না, ট্রাকটার বেগ কিন্তু সেম থাকবে। মানে ট্রাকটা 80 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছিল, ও কিন্তু সংঘাতের পরেও 8 কিলোমিটার পার ঘন্টা বেগেই ছিটকে যাবে। এ কি হবে, 80 ইন্টু 2 160 কিলোমিটার বেগে দূরে ছিটকে যাবে। বোঝা গেল? বেশ, 3 নম্বর কেসে চলে যাও, 2 এর সি। 2 এর সি, একের কোনো ব্যাপার নেই, 2 এরই সাব কেস আছে। তাহলে 2 এর সি তে যখন চলে গেলাম, আমি ধরে নিচ্ছি m2 ইজ গ্রেটার দেন তাহলে এখানে আমি বলতে পারি m2 প্লাস m1 যদি হয় তার জায়গায় আমি m2 বসাবো, আর m2 মাইনাস m1 থাকবে না, m1 মাইনাস m2 যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে আমি মাইনাস m2 বসাবো। আগের ক্ষেত্রে যে সমস্যাটা ছিল না, একই রকম ব্যাপার ছিল। যদি m2 বড় হয় তাহলে m2টা m1 এর থেকে বড়, m2 প্লাস m1 এর জায়গায় প্লাস m2, আর m1 মাইনাস m2 থাকলে মাইনাস m2। বেশ, বসিয়ে দাও। তাহলে v1 ইকুয়াল টু থাকছে m1 মাইনাস m2, তাহলে মাইনাস m2, m1 প্লাস m2 প্লাস m2 u1। তারপর পড়ে থাকছে v1 ইকুয়াল টু মাইনাস u1। আর v2, আচ্ছা v2টা কি আসছে দেখো, উপরে আছে 2m1, নিচে আছে m2 ইনটু u1। এবার নিচেরটা অনেক বড় উপরের থেকে, লব যদি হরের থেকে খুব ছোট হয় তাহলে সেটাকে আমি অলমোস্ট 0 ভাবতে পারি। উপরে মনে করো আছে 1, নিচে আছে সাপোজ এত বড়, তাহলে কি লিখবো, দশমিকের পর 1 2 3 4 এরকম হবে না? তাহলে সেটাকে আমি অলমোস্ট 0 ভাবতে পারি। এটা কখন এই ধরনের ঘটনা ঘটে, এটা আবার মাইনাস এসছে, খেয়াল রাখো v1 ইজ ইকুয়াল টু মাইনাস u1, মানে দিকটা পাল্টে যাবে। এই ধরনের ব্যাপারটা কখন ঘটে, তোমরা খেয়াল করনি হয়তো। মনে করো একটা দেওয়াল আছে, তোমার কাছে একটা বল আছে, তাহলে এখানে এটা হচ্ছে m2, অনেক ভর বেশি, এখানে বলের ভর হচ্ছে m1। তুমি বলটাকে ছুঁড়ে মারলে এগেইনস্ট দা ওয়াল, রাবারের বল হোক প্লাস্টিকের বল হোক, জোরে ছুঁড়ে মারলে, সাপোজ u1 বেগে ছুঁড়ে মারলে, যদি স্থিতিস্থাপক সংঘাত হয় তাহলে কি হবে, বলটা উল্টো দিকে ফিরে আসবে। এবং কত বেগে ফিরে আসবে, তুমি যদি u1 বেগে ছোড়ো, u1 বেগে ধাক্কা মারো, তাহলে ওটা কিন্তু u1 বেগেই ছিটকে আসবে। তাহলে এটা এটাই হলো v1 ইকুয়াল টু মাইনাস u1। আর দেওয়ালটা কি হবে, দেওয়ালটা সরে যাবে তোমার বল দিয়ে আঘাত করার জন্য, একটুও সরবে না। দেখো দেওয়ালটার বেগ, দেওয়ালটা যেমন ছিল, ঠিক আছে। এই গেল তোমার কলিশনের সম্পর্কে, ইলাস্টিক কলিশন এবং ইলাস্টিক কলিশন সম্পর্কে যাবতীয় যে আলোচনা ছিল আমি আপাতত করলাম। আশা করছি ঠিক আছে, লিখে করবে, নিজে অ্যানালাইসিস করবে, তাহলে জিনিসটা বেশি ভালো বোঝা যাবে। বেশ, পরবর্তী আলোচনায় চলে যাই। খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা করব, সংঘাত গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক, কোএফিশিয়েন্ট অফ কলিশন। ইন জেনারেল এটাকে ই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, অনেক সময় বলা হয় কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন। আচ্ছা, কাকে বলে সংঘাত গুণাঙ্ক? আরেকবার ছবিটা আঁকি, যে m1 ভর বিশিষ্ট বস্তু u1 বেগে যাচ্ছে, আর m2 ভর বিশিষ্ট বস্তু u2 বেগে যাচ্ছে। অবভিয়াসলি u1 মাস্ট বি গ্রেটার দেন u2, আদারওয়াইজ এদের মধ্যে কোনোদিন সংঘাত হবে না। যদি সামনের বস্তুটাই বেশি বেগে যায় তাহলে এটা কোনোদিন ছুঁতেই পারবে না। আচ্ছা, সংঘাত হয়ে গেল। সংঘাতের পর m1 ভর বিশিষ্ট বস্তু v1 বেগে যাচ্ছে, আর m2 ভর বিশিষ্ট বস্তু v2 বেগে যাচ্ছে। তো এখানেও তুমি মনে রাখবে যে v2 মাস্ট বি গ্রেটার দেন v1, আদারওয়াইজ এটা পারফেক্টলি ইনইলাস্টিক কন্ডিশন। আচ্ছা, এবার তুমি একটা জিনিস ভাবো, যে দুটো জিনিস আমি করব, আগমন বেগ, পরস্পর আগমন বেগ, ঠিক আছে, তার রিলেটিভ ভেলোসিটি অফ দেয়ার কামিং টুয়ার্ডস ইচ আদার, মানে আগমন পরস্পর কি বেগে এগোচ্ছে। আমি বলতে পারি এদের মধ্যে আগমন বেগ হয়ে যাচ্ছে, যেহেতু u1টা বেশি
তাহলে এটা u1 মাইনাস u2 বেগে পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। আর কি বলেছে, আগমন বেগ হলো, এবার হয়ে যাচ্ছে প্রতিগমন বেগ, মানে ভেলোসিটি অফ সেপারেশন, এটা v2 মাইনাস v1। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে v2 মাইনাস v1, একটা হচ্ছে আগমন বেগ, এটা হচ্ছে অপসারণ বলা হয়, ভেলোসিটি অফ সেপারেশন। এবার এই দুটো বেগের অনুপাতকে E ইকুয়াল টু হচ্ছে পরস্পর অপসারণ বেগ ডিভাইডেড বাই পরস্পর আগমন বেগ, এই অনুপাতটাকে বলা হচ্ছে সংঘাত গুণাঙ্ক। ঠিক আছে, এবং বলে রাখি যদি তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ হয় ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে দেখা গেছে E ইকুয়াল টু 1, আর যদি ইনইলাস্টিক কলিশন হয় তাহলে E এর মান হচ্ছে 1 এর থেকে কম কিন্তু 0 এর থেকে বেশি। আর যদি পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন হয়, তাহলে মনে রাখবে E ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই গেল তোমার সংঘাত গুণাঙ্ক। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে ভেলোসিটি অফ সেপারেশন আর ভেলোসিটি অফ কামিং টুয়ার্ডস ইচ আদার, সেই অনুপাতটাকে বলা হচ্ছে তোমার সংঘাত গুণাঙ্ক বা কোএফিশিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশন। এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে তোমার কাজে লাগবে, বিশেষ করে যখন ইলাস্টিক কলিশন নিয়ে আলোচনা করব। আমার ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে E ইকুয়াল টু 1, এই জিনিসটাকে তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, বেশ, এবার তোমাকে কতগুলো পরীক্ষার প্রশ্ন আলোচনা করব। মানে এখান থেকে যে কমন প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। যেমন প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, একটু আগে বলছিলাম, তোমাকে পরীক্ষায় খুব নিয়মিত একটা প্রশ্ন, রেগুলার কোয়েশ্চেন হচ্ছে যে দেখাও দুটি সমভরের বস্তুর যদি স্থিতিস্থাপক সংঘাত হয় তাহলে সংঘাতের পর তারা বেগ বিনিময় করে। If two particles of same mass collide elastically, then they will interchange their velocity after the collision. এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে হবে। এগুলো আমি প্রমাণ করে দিয়েছি, তুমি খেয়াল করবে প্রমাণটা কিন্তু যথেষ্ট বড় প্রমাণ, তাই না? পরীক্ষায় কিন্তু 2 নম্বরের বেশি দেবে না। তাহলে সেটা 2 নম্বরের মতো করে কিভাবে করব, আমি যদি এই কনসেপ্টটা ব্যবহার করি অনেক ছোটভাবে আমি জিনিসটাকে প্রমাণ করে দিতে পারি। ঠিক আছে, কিভাবে পারি? তো প্রথমত দেখো, ছবি আঁকা বাধ্যতামূলক নয়, তবু আমি তোমাকে করে দিচ্ছি। ধরে নাও m ভরের একটা বস্তু u1 বেগে যাচ্ছিল, সমভর বলেছে, তাহলে এটা m হয়ে গেল, আর u2 বেগে যাচ্ছিল, সংঘাত হয়ে গেল। সংঘাতের পর প্রথম বস্তুর বেগ হলো v1 আর দ্বিতীয় বস্তুর বেগ হয়ে গেল v2। স্থিতিস্থাপক সংঘাত হয়েছে, তাহলে স্থিতিস্থাপক সংঘাত মানে কি? কনজারভেশন অফ মোমেন্টাম, সে যেরকমই সংঘর্ষ। তাহলে প্রথমে আমি কনজারভেশন অফ মোমেন্টাম নিয়ে নিলাম, তাহলে আমি কি লিখতে পারি? mu1 প্লাস mu2 mv1 mv2 সমভর, তাহলে mটা কেটে দিতে পারো, তাহলে পড়ে থাকছে u1 প্লাস u2 v1 প্লাস v2, ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, আচ্ছা এবার তুমি নিয়ে নাও কনজারভেশন অফ এনার্জি নেবার এখানে দরকার নেই। আমি কি করব, এখানে আমি সংঘাত গুণাঙ্ক নিয়ে নেব। সংঘাত গুণাঙ্ক মানে কি? v2 মাইনাস v1 ডিভাইডেড বাই u1 মাইনাস u2। খেয়াল রাখবে উপরেরটা 2 মাইনাস 1, নিচেরটা 1 মাইনাস 2, ভুলিয়ে ফেলো না। আচ্ছা, স্থিতিস্থাপক সংঘর্ষ বলেছে, তাহলে দিস ইজ 1, তাহলে আমি লিখতে পারি u1 মাইনাস u2 ইকুয়াল টু v2 মাইনাস v1। তাহলে খুব সিম্পল ক্যালকুলেশন। তোমাকে কি করতে হবে? 1 এর সঙ্গে 2 কে সিম্পল যোগ করতে হবে। তাহলে 1 প্লাস 2 যদি করি, তাহলে বাঁ দিকের সঙ্গে বাঁ দিক যোগ করো। দেখো u1 প্লাস u2 ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন u1 মাইনাস u2 ডান দিকে, v1 প্লাস v2 ডান দিকে আছে, আর সেকেন্ডটায় আছে v2 মাইনাস v2। তাহলে v1 v1 কেটে গেল, u2 u2 কেটে গেল, তাহলে তোমার পুরো থাকছে 2u1 ইকুয়াল টু 2v2। তাহলে আমি বলতে পারি v2 ইকুয়াল টু পুরো থাকছে, এটাকে আমি অ্যাড করেছিলাম 1 প্লাস 2 করে, তুমি যদি 1 মাইনাস 2 করে দাও অবভিয়াসলি তুমি পেয়ে যাবে v1 ইকুয়াল টু। দেখো যে প্রমাণটা অত বড় করে করেছিলাম, সিম্পল 2 লাইনে বা 3 লাইনে আমি গোটা প্রমাণটা নিয়ে এলাম। তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে দেখাও সংঘাতের পর বেগ বিনিময় করে, দে ইন্টারচেঞ্জ দেয়ার ভেলোসিটি আফটার ইলাস্টিক কলিশন, সিম্পল 3টে ধাপে করবে। ফার্স্ট ধাপ কনজারভেশন অফ মোমেন্টাম, সেকেন্ড ধাপ কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন, থার্ড ধাপ ওই যে দুটো পেয়েছিলে সেটাকে অ্যাডিশন করা আর সাবট্রাকশন।
বা এটাকে থার্ড ধাপ, এটাকে ফোর্থ ধাপ। ঠিক আছে, খুব ইজি ক্যালকুলেশন। আচ্ছা, এটা দিয়ে তোমাকে নিউমেরিক্যালসও দিতে পারে। নিউমেরিক্যালস তোমাকে u1 দেওয়া থাকবে, u2 দেওয়া থাকবে, সেখান থেকে বলবে যে তুমি v1 v2 বের করো। যেমন দেখো, খুব সিম্পল একটা অঙ্ক দিয়েছে, বলছে দুটি একই ভর বিশিষ্ট বস্তু 20 মিটার আর 30 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের দিকে গতিশীল। মানে এরকম বলছে যে একটা 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আর একটা 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। ঠিক আছে, এবং তারা পরস্পরের দিকে গতিশীল, এটাই হচ্ছে সমস্যা দিয়েছে। যেটা বলেছে স্থিতিস্থাপক সংঘাতের পর প্রথম বস্তুর বেগ কত হবে আর দ্বিতীয় বস্তুর বেগ কত হবে। তো ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই এক্ষেত্রে, তুমি খালি স্টেপগুলো খেয়াল রাখবে যে কিভাবে আমি অঙ্কটা করেছিলাম। তাহলে স্টেপটা কি করব, প্রথমে আমি কি করব, কনজারভেশন অফ মোমেন্টাম। তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম থেকে কি করব, u1 প্লাস u2 সমান v1 প্লাস v2, কারণ ভরটা সমান। তো প্রথমে আমি ধরে নিলাম যে সংঘাতের পর বস্তু দুটির বেগ v1 ও v2, let the velocities of the particles after elastic collision be v1 and v2। তাহলে আমি লিখতে পারি, দেখো ভর যদি m ধরে নিই, আমি গোটাটাই লিখে বলবো m ইনটু 20। আচ্ছা, একটাকে যদি প্লাস ধরি আর একটাকে মাইনাস নিতে হবে। এটাই হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেহেতু পরস্পরের দিকে যাচ্ছে, তাহলে একটা যদি অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস মোশন হয় আর একটা মাইনাস এক্স অ্যাক্সিসে মোশন হবে। তাহলে m ইনটু 20 প্লাস m ইনটু মাইনাস 30 ইকুয়াল টু হয়ে যাচ্ছে m ইনটু v1 প্লাস m ইনটু v2। m দুদিক থেকে কেটে যাবে, তাহলে এটা পুরো থাকছে 20 মাইনাস 30 ইকুয়াল টু v1 প্লাস v2। কারণ একটা ইকুয়েশন হয়ে গেল v1 প্লাস v2 ইকুয়াল টু মাইনাস হয়ে গেল। এবার ই একটা বসিয়ে দাও, ই ইকুয়াল টু v2 মাইনাস v1 ডিভাইডেড বাই u1 মাইনাস u2 ইকুয়াল টু 1। তাহলে v2 মাইনাস v1, u1 মানে হচ্ছে 20 মাইনাস 30 ইকুয়াল টু 1। তাহলে v2 মাইনাস v1 ইকুয়াল টু 50। এবার 1 নম্বর আর 2 নম্বর নিশ্চয়ই সমাধান করলে তুমি v1 আর v2 বার করতে পারবে, তাই না? বাকিটা আমি আর করলাম না, তুমি বাড়িতে করবে। ঠিক আছে, আচ্ছা বেশ। নেক্সট আমি আলোচনা করব যে দুটো বস্তুর মধ্যে সাপোজ স্থিতিস্থাপক সংঘাত হয়েছে, তোমাকে দেখাতে হবে যে স্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে ভরবেগ তো সংরক্ষিত হয়, আর বলেছিলাম গতিশক্তি সংরক্ষিত হয়। তো তোমাকে দেখাতে হবে ফ্রম কনজারভেশন অফ মোমেন্টাম দ্য কাইনেটিক এনার্জি রিমেন্স কনজার্ভ। এটা তোমাকে থিওরিতে বলেছে যে থাকে, তোমাকে ম্যাথমেটিক্যালি বলেছে যে কাইনেটিক এনার্জি যে কনজার্ভ থাকে সেটা তুমি ম্যাথমেটিক্যালি প্রুফ করো। কিভাবে করবো দেখো। তো আমি প্রথমেই আবার ধরে নিলাম যে এখানে m1 ভরের একটা বস্তু u1 বেগে যাচ্ছিল, m2 ভরের একটা বস্তু u2 বেগে যাচ্ছিল। অবভিয়াসলি u1 গ্রেটার দেন u2 ছিল, তাহলে দুজনের মধ্যে সংঘাত হলো। সংঘাতের পর প্রথম বস্তুর বেগ হলো v1 আর দ্বিতীয় বস্তুর বেগ হলো v2। তাহলে প্রথমেই যেটা আমি করতে পারি, ফার্স্ট স্টেপ বলেছি কনজারভেশন অফ মোমেন্টাম। তাহলে m1 u1 m2 u2 ইকুয়াল টু m1 v1 m2 v2। তাহলে এখান থেকে পড়ে থাকছে m1 u1 মাইনাস v1 m2 v2 মাইনাস u2। এটাকে ইকুয়েশন নাম্বার 1। ফার্স্ট স্টেপ হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড স্টেপ ইলাস্টিক কন্ডিশন। E ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2 ইকুয়াল টু 1। তা আমি লিখতে পারি u1 মাইনাস u2 v1 মাইনাস v2। তাহলে পড়ে থাকছে, দেখো এখান থেকে কি পড়ে থাকবে। আচ্ছা, গোটা ব্যাপারটা একবার দেখে নাও যে প্রথমে আমি করেছি কনজারভেশন অফ মোমেন্টাম। কনজারভেশন অফ মোমেন্টাম থেকে পাচ্ছি m1 u1 মাইনাস v1 u1 মাইনাস v1 ইকুয়াল টু v2 মাইনাস u2। আশা করছি ঠিক আছে। আর এখানে e ইকুয়াল টু করেছি v2 মাইনাস v1 ইকুয়াল টু u1 মাইনাস u2। আচ্ছা ঠিক আছে। তাহলে আচ্ছা, এটা লিখতে ভুল করেছি, দেখো ঠিক আছে। ঠিক,
তাহলে u1 মাইনাস u2 ইকুয়াল টু করে থাকছে এইখানটায় যেমন করেছি v2 মাইনাস v1, তাহলে এটা করে থাকছে u1 প্লাস v1 ইকুয়াল টু করে থাকছে দেখো u2 প্লাস v2। ঠিক আছে, তোমাকে যেটা করতে হবে যদি কনজারভেশন অফ এনার্জি আনতে হয় তাহলে 1 কে 2 দিয়ে গুণ করে দিতে হবে। দেখো এখানে আছে a মাইনাস b, এখানে a প্লাস b, এখানে যদি a মাইনাস b বলো এখানেও a প্লাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার চলে আসবে। 1 কে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে পুরো থাকছে m1 u1 মাইনাস v1, এটা পুরো থাকছে u1 প্লাস v1, আর রাইট হ্যান্ড সাইডে m2 v2 মাইনাস u2, ডান দিকে পড়ে আছে v2 প্লাস u2, তাহলে করে দাও, এটা পড়ে থাকছে m1 u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, আর এদিকে m2 v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। তাহলে উভয় পক্ষে যদি এটা করে হাফ নিয়ে নিই তাহলে হাফ m1 u1 স্কয়ার হাফ m1 v1 স্কয়ার, এদিকে পড়ে থাকছে হাফ m2 v2 স্কয়ার হাফ m2 u2 স্কয়ার। u1 u2 একদিকে নিয়ে নাও, তাহলে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার, রাইট হ্যান্ড সাইডে হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। দেখো বাঁ দিকে পড়ে আছে টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন, ডান দিকে পড়ে আছে টোটাল কাইনেটিক এনার্জি আফটার কলিশন। তার মানে কি যে টোটাল কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভড ইন দিস কেস। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এটা প্রশ্ন এসছে, এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে।